হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই পুষ্পা ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি পুষ্পা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেটাই হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস। তো আজকে আমরা হচ্ছে ক্লাস 6 এর যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো, অর্থাৎ 2 থেকে 3 নম্বরের ম্যাথগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের সেট 2। এর আগে আমরা একটি সেট আপলোড করে দিয়েছি, সেটা তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। আর এই যে 2 থেকে 3 নম্বর এরকম অঙ্ক কিন্তু আমাদের 10টি করে থাকবে, আর আমরা 3টি ভিডিও আপলোড করব। এর আগে আমাদের একটা হয়েছে, আর এটা আমরা আপলোড করব, আর এরপরে একটি আপলোড করা হবে। আর শর্ট কোশ্চেনে আমাদের তিনটি ভিডিও কিন্তু আমাদের আপলোড করা হয়ে গেছে, তোমরা কিন্তু সেটা দেখে নেবে। আর যদি তোমরা কিছু যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটাকে শুরু করি। দেখো, এখানে এবার আমাদের এক দাগের কোশ্চেনটা বলেছে যে প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত, আমাদের এটা বলেছে। তাহলে এখানে মানে প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা, ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, মানে এখানে আমাদের করতে হবে প্রথম 9টি সংখ্যার, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যার লসাগু। তাহলে দেখো, এখানে আমরা প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা প্রথমে আমরা লিখে নিচ্ছি। তাহলে এখানে 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9। এবার এদের আমাদের লসাগু করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা করে নিচ্ছি। প্রথমে এখানে আমরা 2 দিয়ে দিলাম, তাহলে 1 করতে 1, 2 একে 2, 3 করতে 3, আর 2 দুগুণে 4, এখানে 5, 5 করতে 5, আর 3 দুগুণে 6, এখানে 7, আর 4 দুগুণে 8, আর 9 করতে 9। এবার দেখো, আবার আমরা 2 দিয়ে দিচ্ছি এখানে। তাহলে 1 একে 1, মানে এখানে এখানে 1 করতে 1, আর এখানে 1, আর এখানে 3, আর 2 একে 2, এখানে 5 করতে 5, এখানে 3 করতে 3, এখানে 7 করতে 7, এখানে 2 দুগুণে 4, আর এখানে 9। এবার দেখো, এখানে আমরা 3 দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা 1 করতে 1 লিখলাম, 1 করতে 1, আর 3 একে 3, এখানে 5 করতে 5, আর হচ্ছে 3 একে 3, আর এখানে 7 করতে 7, আর এখানে 2 লিখলাম আমরা, 3 3 9। এবার যদি দেখো, আমরা যদি এবার যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কি হবে? দেখো, এখানে যদি আমরা গুণটা করি, এই যে 2 2 3 5 7 2 3, এতে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে? তাহলে এখানে আমাদের হবে 2520। তাহলে দেখো, এখানে আমি লিখে দিলাম, এখানে আমাদের অ্যান্সার হবে 2520। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। তাহলে এরপর দেখো, আমরা 2 দাগের কোশ্চেনটা যাই। দেখো, এখানে এবার আমাদের 2 দাগের কোশ্চেনটা বলেছে যে তোমাদের পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে আরো তার 30% গল্পের বই কেনা হলো। আরো কতগুলি বই কেনা হলো? লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো হলো, এটা আমাদের বলেছে। তাহলে এখানে আমাদের লাইব্রেরিতে যতগুলি বই আছে, তার এবার 30% আমাদের বই আরো কেনা হলো। তাহলে এখানে যদি আমরা আরো কতগুলো বই কেনা হলো এটা যদি আমরা বার করতে হয়, তাহলে আমরা কি করব না, দেখো এখানে তাহলে 100টি বইয়ের মধ্যে আমরা 30টি বই কিনলাম, বাড়ালাম, 30টি বই বাড়ালাম। তাহলে এখানে এই যে 2100টি বই, তাহলে এই 2100টি বইয়ের মধ্যে আমরা আরো কতগুলো বই আর কি বাড়াবো। তাহলে এটা যদি বার করতে, তাহলে এখানে আমরা বার করছি 2100 এর মধ্যে কত, তাহলে যদি একটি বইয়ের মধ্যে তাহলে কতগুলি বই বেশি মানে বাড়াবো, তাহলে 30/100। তাহলে এখানে এবার যদি 2100-র মধ্যে তাহলে বেশি বাড়াবো, তাহলে 30/100, এটা গণিত 2100। এবার দেখো, কাটাকাটি করছি, 0 0 কাটলাম, 0 0 কাটলাম। এবার দেখো, এই যে 3 21 কত হয়? 63 হয় আমাদের, আর এখানে একটা শূন্য। তাহলে এই যে 630টা বই আমরা এই যে 2100 বইটির মধ্যে 630টা বই আরো কিনলাম। হ্যাঁ, এটা হলো। এবার বলেছে এটা, তাহলে কি প্রথম প্রশ্নটা উত্তর হলো। এবার তাহলে লাইব্রেরিতে মোট বই কতগুলো হলো? এখানে যে এই যে 2100টা যে বইটা ছিল এটাও আছে, তার সাথে আবার 630টা বই বাড়লো। তাহলে এখানে আরো মানে মোট গল্পের বই হলো, তাহলে 2100, এটা প্লাস হচ্ছে 630, এটা ইকুয়াল টু আমাদের কত হয়? তাহলে এখানে আমাদের হয় 2730টি বই।
তাহলে এটা নিশ্চয় বোঝা গেল। তাহলে প্রথম এখানে আরো কতগুলি বই কেনা হলো, 630টি, আর টোটাল আমাদের বই হলো 2730টা। তাহলে এটা নিশ্চয় বোঝা গেল। এরপর দেখো আমরা 3 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে এবার আমাদের 3 দাগের কোশ্চেনটা বলেছে যে 3/25 ও 7/10 এর গসাগু কত। তাহলে এখানে যখন ভগ্নাংশের আমাদের গসাগু করতে দেবে তখন আমরা কি করব, এই যে যে দুটি ভগ্নাংশ থাকবে, এখানে প্রথমে ভগ্নাংশ দুটো আমি লিখে দিচ্ছি। দেখো তাহলে এখানে দেওয়া আছে 3/25 আর এখানে দেওয়া আছে হচ্ছে 7/10। তাহলে আমরা কি করব, ভগ্নাংশ দুটোর যে লব থাকবে সেই লবের আমরা করব গসাগু। মানে যখন যেটা করতে বলবে, ধরো গসাগু করতে বলেছে, তাহলে এখানে আমরা লবের কি করব, ভগ্নাংশ দুটোর লবের আমরা করব গসাগু, আর হরের করব আমরা লসাগু। আর যদি লসাগু করতে দেয় তাহলে আমরা লবের করব লসাগু, হরের করব গসাগু। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু গসাগু করতে বলেছে তাই আমরা কি করব, 3 আর 7 আমরা কি করব, 3 আর 7 করব আমরা গসাগু। তাহলে 3 আর 7 যদি গসাগু করে দেন আমাদের কত হবে, 1 হবে। হ্যাঁ, আর যদি আমরা লসাগু করি এই যে নিচে 25 আর 10 তাহলে আমাদের কত হবে, দেখো এখানে আমাদের কত হচ্ছে, 50 হচ্ছে কিন্তু। তাহলে এখানে আমরা লিখতাম 50। তাহলে এখানে আমাদের 3/25 ও 7/10 এখানে আমাদের গসাগু হচ্ছে 1/50। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এভাবে কিন্তু তোমাদের এই নিয়মটা মনে রাখতে হবে। তাহলে এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। এরপর দেখো আমরা 4 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে এবার আমাদের 4 দাগের কোশ্চেনটা বলেছে যে 45 সেন্টিমিটার একটি তামার তারকে বেঁকিয়ে বর্গাকার করলাম, ওই বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। আমাদের এটা বলেছে। তাহলে একটি একটি তামার তার, সেটা কত সেন্টিমিটার, 45 সেন্টিমিটার। এবার সেটাকে বেঁকিয়ে আমরা একটা বর্গাকার করলাম। তাহলে দেখো প্রথমে আমরা বর্গাকারটা করে নিই, তারপর যা বলার বলছি আমি। আচ্ছা, এটা ধরো একটি বর্গাকার। এবার আমি বলি যে এখানে তাহলে কি বললে, এবার ওই বর্গাকার ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত। হ্যাঁ, তাহলে এবার এই যে এই বর্গাকার ক্ষেত্র, এটা কি ওই যে 45 সেন্টিমিটার তার দিয়ে গঠিত। তাহলে এই যে 45 সেন্টিমিটার যদি তারটার মাপ যদি হয়, তাহলে এই বর্গাকার যে ক্ষেত্র তার পরিসীমা হবে 45 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত হলো, 45 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা বর্গাকার ক্ষেত্র তার যদি আমরা পরিসীমা জানি, এবার পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি বেরোয়, একটি বাহুর দৈর্ঘ্য বেরোয়। তাহলে এখানে দেখো আমরা একটি বাহুর দৈর্ঘ্য বার করছি। তাহলে এখানে 45 এটা ডিভাইড বাই 4, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 11.25। হ্যাঁ, তাহলে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য হলো 11.25 সেন্টিমিটার। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা 5 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে এবার আমাদের 5 দাগের কোশ্চেনটা বলেছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আমাদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ স্কুলে কতজন উপস্থিত হয়েছে, আমাদের এটা বলেছে। তাহলে এখানে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত, মানে কি যে 100 জনের মধ্যে 20 জন উপস্থিত হয়েছে। তাহলে এবার বলেছে অমলদের স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1230 জন। তাহলে এবার আমাদের বার করতে হবে যে 100 জনের মধ্যে যদি 20 জন যদি উপস্থিত থাকে তাহলে 1230 জনের মধ্যে কতজন উপস্থিত থাকবে, এটা বার করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা 1230 জনের মধ্যে উপস্থিত থাকবে। প্রথমে আমরা একজনের মধ্যে কতজন উপস্থিত থাকবে, কম জন। তাহলে এখানে 20/100 আর 1230 জনের মধ্যে বেশি উপস্থিত থাকবে, তাহলে 1230 এটা গুণ করে দিলাম। এবার দেখো আমরা কাটাকাটি হচ্ছে, 0 0 কাটলাম, এই 0 আর 0। এবার হচ্ছে এই যে 123 এটার সঙ্গে যদি 2 যদি গুণ করে তাহলে আমাদের কত হয়, তাহলে এখানে আমাদের হয় 246, আমাদের এটা হয় কিন্তু। তাহলে এত জন 246 জন। হ্যাঁ, মানে হচ্ছে 246 জন। তাহলে এটা আমাদের অ্যান্সার, এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা 6 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে এবার আমাদের 6 দাগের কোশ্চেনটা বলেছে একটি ভাগ অঙ্কে ভাজ্য 123.55 এবং ভাজক 1.25 হলে ভাগফল কত, আমাদের এটা বলেছে। তাহলে যদি কোনো ভাগ অঙ্কে ভাজ্য দেওয়া থাকে আর ভাজক দেওয়া থাকে তাহলে ভাগফল কিভাবে বের করবো, না
ভাজ্যকে আমরা ভাজক দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমাদের বেরিয়ে যাবে ভাগফল। তাহলে দেখো এখানে আমরা এবার করছি, তাহলে এখানে আমরা কি লিখবো, 123 এটা 0.55 এটা বাই 1.25। হ্যাঁ, তাহলে এবার দেখো আমরা এই দশমিকটা ওপরে দশমিকটা উঠালাম, তাহলে নিচে আমাদের আসবে 100, আর এই নিচের দশমিকটা উঠালাম, ওপরে আমাদের যাবে 100। তাহলে এখানে 100 100 কেটে গেল। এবার দেখো 125 আর উপরে এই সংখ্যাটা আমরা 5 দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের কাটাকাটি করছি, তাহলে আমাদের কত হবে, এখানে কিন্তু আমাদের 25 হবে। 5 দিয়ে যদি 125কে ভাগ করি, আর এই যে উপরে যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের হবে 2471। এবার দেখো, এবার যদি আমরা এই যে 2471কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত হবে, পয়েন্ট দিয়ে আসবে কিন্তু, তাহলে এখানে আমাদের হবে 98.84। আমাদের এটা আনসার হবে। তাহলে এখানে আমাদের উত্তর কত হলো, 98.84। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা 7 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে এবার আমাদের 7 দাগের কোশ্চেনটা বলেছে যে রামবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি তিনি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকেন, তবে রামুবাবুর মাসিক আয় কত, এটা। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এই যে, তাহলে এখানে কি বোঝা গেল যে সে রামবাবু বা রামুবাবু সে মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, আর তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া দেন 1870 টাকা। মানে এখানে হচ্ছে যে 22% এটা ইকুয়াল টু কিন্তু 1870 টাকা। তাহলে এবার 100% এটা ইকুয়াল টু কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে 100% এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে 1870/22 এটা গণিত 100। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের কত হবে, এবার যদি আমরা 22 দিয়ে যদি 1870কে যদি আমরা কাটি, তাহলে আমাদের এখানে কত হবে, এখানে আমাদের হবে 85। এবার 85-র সঙ্গে 100 গুণ করলে কত হবে, 8500। আমাদের এটা কিন্তু অ্যান্সার হবে। তাহলে রামুবাবুর মাসিক আয় হলো 8500 টাকা। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা 8 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে এবার আমাদের 8 দাগের কোশ্চেনটা কি বলেছে, যে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। এবার বাঁশটি শতকরা কত ভাগ কাদা ও জলে উপরে আছে, এটা কিন্তু আমাদের বলেছে। তাহলে এবার 55 মিটার এই অঙ্কটা কিন্তু তোমরা 2 প্রকারে করতে পারো। সেটা কিভাবে, প্রথমে 1 নম্বর প্রথমে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এখানে যে 55 মিটার লম্বা বাঁশটা, এবার তার 11 মিটার হচ্ছে জল ও কাদার মধ্যে ঢুকে আছে। তাহলে জল ও কাদার উপরে কতটুকু আছে 55 মিটার বাঁশের মধ্যে, তাহলে আমরা কি করব, এখানে 55 মিটার থেকে আমরা 11 মিটার বাদ দেব, তাহলে 44 মিটার। তাহলে এখানে 55 মিটার বাঁশের মধ্যে 44 মিটার কাদা ও জলের উপরে আছে। তাহলে এবার এখানে দেখো লিখছি 55 মিটার বাঁশের মধ্যে 44 মিটার কাদা ও জলের উপরে আছে। তাহলে এখানে শতকরা মানে 100-র মধ্যে, তাহলে এখানে কি লিখবো, যে 44/55 এটা গণিত 100। তাহলে এখানে 44 আর 55 কাটছি, তাহলে এখানে কত হয় 11 দিয়ে, তাহলে এখানে 4 আর এখানে 5 দিয়ে এখানে 100-কে কাটলে এখানে হয় 20। এবার যদি 20-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে কত হয় 80, 4 × 20 80 মিটার। তাহলে এবার 100 মিটারের মধ্যে আমাদের 80 মিটার হচ্ছে কাদা ও জলের উপরে আছে। এবার তোমরা আরেকটা নিয়মেই কিন্তু করতে পারো, এখানে কিন্তু 80 আমাদের অ্যান্সার হলো, আমরা এখানে লিখে রাখছি। আবার আরেকটা নিয়মে কিন্তু হতে পারে, সেটা কিভাবে এটা কিন্তু আমরা দেখাচ্ছি। এখানে কিন্তু আমরা যেটা প্রথমে যেটা 11 থেকে বাদ দিয়ে দিলাম, এই যে প্রথমে 55 মিটার থেকে যে 11 মিটার যেটা বাদ দিয়ে দিলাম, সেটা এবার আমরা তা কি করব, দেখো এখানে আমরা করব যে এখানে প্রথমে বার করব যে 55 মিটার বাসের মধ্যে 11 মিটার কাদা ও জলের মধ্যে ঢুকে আছে। তাহলে 100-র মধ্যে কত কাদা ও জলের মধ্যে ঢুকে আছে, তাহলে 11/55 এটা গণিত আমাদের 100। তাহলে 11 দিয়ে 55-কে কাটলাম, 5 হলো, 5-কে 20 দিয়ে 5-কে 100-কে দিয়ে মানে 5 দিয়ে 100-কে কাটলাম, এখানে 20 আমাদের হলো। তাহলে এখানে আমরা 20 লিখলাম। এবার 20 মানে 20 মিটার যেটা, এটা কি 100 মিটার বাঁশের মধ্যে 20 মিটার হচ্ছে আমাদের 20 মিটার যে বাঁশ, সেটা হলো কাদা ও জলের মধ্যে ঢুকে আছে। তাহলে বাইরে বেরিয়ে আছে কত না, এখানে 100 - 20 এটা ইকুয়াল টু 80।
তাহলে কিন্তু এখানেও কিন্তু এভাবে কিন্তু 80 মিটার বেড়েছে, আবার এভাবে কিন্তু 80 মিটার বেড়েছে। তোমরা দুইভাবে করতে পারো। তাহলে এখানে আমাদের উত্তর হলো 80 মিটার। এবার দেখো আমরা 9 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে এবার আমাদের 9 দাগের কোশ্চেনটা বলেছে যে দুটি সংখ্যার লসাগু 2175 এবং গসাগু 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপরটি কত, মানে অপর সংখ্যাটি কত আর কি। তাহলে যদি দুটি সংখ্যার লসাগু আর গসাগু যদি দেওয়া থাকে আর একটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করি না, লসাগু আমরা জানি যে লসাগু গণিত গসাগু ইকুয়ালিটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল, মানে হচ্ছে ধরো 775 গণিত আরেকটি সংখ্যা। তাহলে এবার আমরা কি বললাম যে লসাগু গণিত গসাগু, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে 2175 এটা গণিত 145, এটা ইকুয়ালিটি হচ্ছে 725, এটা গণিত। এবার কিন্তু আমাদের এখানে একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা আমরা ধরে নিলাম ধরো x, তাহলে এটা লিখলাম। এবার ধরো এই যে 725 এটা গণিত x, এটা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এদিকে নিয়ে এলে কি হয় 725 সঙ্গে x গুণ করলে 725x, এটা ইকুয়ালিটি হচ্ছে 2175, এটা গণিত 145। এবার এখানে x ইকুয়াল টু 2175, এটা গণিত 145 বাই 725। হ্যাঁ, এবার এখানে আমাদেরকে এটা কাটাকাটি করতে হবে। আচ্ছা তোমরা এখানে কাটাকাটিটা করে দেখে নেবে, দেখবে এখানে আমাদের হবে 435। এখানে যেহেতু জায়গাটা আমাদের ছোট, এই জন্য এখানে আমি করে দেখাতে পারছি না তোমাদের। তোমরা কাটাকাটি করে দেখে নেবে, দেখবে আমাদের অ্যান্সার হবে 435। হ্যাঁ, তাহলে x এর মান এখানে আমাদের হলো 435। তাহলে আমরা এক্সটা কাকে ধরেছিলাম, এক্সটা আমরা ধরেছিলাম হচ্ছে অপর আরেকটি যে সংখ্যা সেটাকে আমরা ধরেছিলাম, তাই তো। তাহলে এখানে আমাদের এক্স এর মান বের করে 435। তাহলে এই জিনিসটা বোঝা গেল। এরপর দেখো আমরা 10 দাগের কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন 10 দাগের কোশ্চেনে যাই। দেখো এবার আমাদের লাস্ট কোশ্চেন 10 দাগের কোশ্চেনটা বলেছে যে -7 প্লাস -8 মাইনাস -9 প্লাস 3 প্লাস 4 এর মান কত, এটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করব, এই যে এটা যেটা বললাম এটা, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে এখানে এই যে মাইনাস, তাহলে দেখো প্রথমে আমরা এখানে -7 লিখলাম, এবার এই যে এখানে প্লাস আছে আর এই যে -8, তাহলে এই যে মাইনাসে প্লাসে কি হয় আমাদের মাইনাস হয়, তাহলে -8। এবার এখানে আমরা মাইনাসে +9, এবার মাইনাসে প্লাসে -3, এটা +4 আছে, +4 লিখে দিলাম। এবার দেখো এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এবার মাইনাস কটাকে একদিকে করতে হবে আর প্লাস যেগুলো আছে সেগুলোকে একদিকে করব। তাহলে এখানে আছে -7 -8 আর -3, তাহলে এই তিনটাকে যদি যোগ করে আমাদের কত হয় -18। এবার এখানে আমাদের প্লাস কতগুলো আছে, তাহলে এখানে আমরা লিখব প্লাস। এবার এখানে +9 আছে +4 আছে, তাহলে +9 আর +4 যদি যোগ করি তাহলে আমাদের কত হয়, মানে 9 আর 4 কত হয় আমাদের 13 হয়, তাহলে +13। এবার ধরো এখানে আমাদের কি আছে -18 প্লাস -13। ধরো কোন একটা দোকানে তোমার ধার আছে হচ্ছে 18 টাকা, আর তোমার কাছে মানে তোমার পকেটে ধরো আছে 13 টাকা। তাহলে তুমি যদি ওই দোকানদারকে যদি 18 টাকা তোমার ধার আছে দোকানে, তাহলে তুমি যদি 13 টাকা দাও তাহলে পরে তোমাকে আরো তো দিতে হবে, যেহেতু তোমার 18 টাকা মানে 18 টাকা ধরো তোমার ধার আছে, ওখানে দিতে হবে তোমাকে 18 টাকা, সেখানে তুমি 13 টাকা দিলে, তাহলে পরে তোমাকে আর কত টাকা দিতে হবে, আর 5 টাকা দিতে হবে। তার মানে এখানে -5 টাকা, এখানে -18 আর +13, এই যদি আমাদের ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের হবে -5। তাহলে নিশ্চয়ই বোঝা গেল, এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন, 10 দাগের কোশ্চেন। তাহলে আজকে আমরা অনেকগুলো অঙ্ক করলাম। এভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমাদের পরীক্ষা ভালো হবে, আর পরীক্ষা ভালো করতে গেলে কিন্তু আমাদেরকে অনেক করে প্র্যাকটিস করতে হবে। তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে। তো
তোমরা যে অঙ্কগুলো বুঝতে পারবে না সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তাদেরকে বলি এক্ষুনি করে দাও। তার কারণ হচ্ছে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো তোমাদের কাছে যাতে আগেই চলে যাবে, সেই জন্য কিন্তু বলা। আর তো এই ভিডিওটা দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।